জি স্যার। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজক, এবং ধন্যবাদ জানাচ্ছি আমার মতো একজন বৃদ্ধ গরুকে তোমরা টেনে এনে একটু আধুনিক করার চেষ্টা করেছো, এই জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের সাথে সংযুক্ত আছে তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখন আমাদের নাছির যে সুন্দর করে বলেছে যে রুগীলিপি কেমন করে তৈরি করতে হয়, রুগীলিপির গুরুত্বপূর্ণ অংশটা কি, আমি একটু আমার মতো করে বলতে চাই। আমি যেভাবে ওষুধ নির্বাচন করি সেই কথাগুলো আমি বলবো। তবে আমার বক্তব্য শুরু করার আগে বর্তমানের যে প্রেক্ষাপট, এখন আমরা যে ভয়ে ভীত সন্ত্রস্ত আছি সেটা হচ্ছে করোনা ভাইরাস। করোনা ভাইরাসকে নিয়ে দু একটা কথা যদি আমরা না বলি তাহলে বক্তব্যটা অসম্পূর্ণ থেকে যাবে। সেই জন্য আমি এখান থেকে একটু শুরু করতে চাই। আপত্তি নাই তো কারো? হ্যালো, না স্যার, আমার নাই। বক্তব্য শোনা যাচ্ছে? যাচ্ছে স্যার। আচ্ছা, এখন আমার কাছে অনেকে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করে যে করোনা ভাইরাসের কি ওষুধ দিবে, করোনা ভাইরাসের প্রতিষেধক কি। এখন আমরা একটা কথা সবসময় বলি যে লক্ষণ ভিত্তিক ওষুধ নির্বাচন সকল রোগের ক্ষেত্রে আমরা করে থাকি। হোমিওপ্যাথিতে রোগের নামে কোনো ওষুধ নির্বাচন করা হয় না। এই কথাটা যদি আমাদের সাধারণ জ্ঞান না থাকে তাহলে তো এই ধরনের উদ্ভট প্রশ্ন, তো প্রশ্ন থেকেই বোঝা যায় যে আমরা আসলে হোমিওপ্যাথি সম্পর্কে অনেক। এখন করোনা ভাইরাস নিয়ে যদি আমাদের কাছে রোগী আসে আমরা প্রথমে কি চিন্তা করব, আমি এখান থেকে একটু কথা বলে নেই যে একটা রোগী যখন আসে তখন তার দেহে তার মনে পরিবর্তিত অবস্থাটা কি, তার শরীরে কি পরিবর্তন এসেছে, সেই পরিবর্তিত অবস্থার একটা চিত্র অঙ্কন আমরা করব। এবং সেই দুই ধরনের পরিবর্তন আসে আমাদের সামনে। একটা হলো তরুণ মানে হঠাৎ পরিবর্তন, আর একটা পরিবর্তন হলো স্থায়ী পরিবর্তন। স্থায়ী পরিবর্তনটা আসে জন্মগত ভাবে, আর হঠাৎ পরিবর্তনটা হয় তরুণ ভাবে। তরুণ রোগের ক্ষেত্রে আমরা যে পরিবর্তনটা লক্ষ্য করি সেটাকে আমরা বলি তরুণ রোগ। এখন করোনা ভাইরাস অবশ্যই একটা তরুণ রোগ। এখন এই পরিবর্তিত অবস্থাটা কি, একটা মানুষ তার দেহে কি কি কষ্ট আসছে সেটা আমরা কোন জায়গায় কষ্ট, কি কষ্ট, সেই কষ্টের হ্রাস বৃদ্ধি হয় কখন, কিসে, কি করতে, এই জন্য তার মনের পরিবর্তনটা কি আসছে, নগদ যে পরিবর্তনটা আসছে সেটার একটা চিত্র আমরা অঙ্কন করব। সেটারে যদি আমি সহজ সরল ভাষায় বলি তাহলে কারণটা অবস্থান, অনুভূতি, হ্রাস বৃদ্ধি, গতি প্রকৃতি, সহচর লক্ষণ, এই কয়টা হচ্ছে লক্ষণের উপাদান। এখন লক্ষণের উপাদানগুলি আমরা প্রশ্ন করে জেনে নিব যে তার কি কষ্ট, কোন জায়গায় কষ্ট, কেন কষ্ট, এবং তার মনের কি পরিবর্তন আছে, তার দেহের কি পরিবর্তন আছে। এই কয়টা কথার উপরে ওষুধ নির্বাচন হয়ে যাবে। এটা হচ্ছে তরুণ রোগের ক্ষেত্রে। এখন আমরা করোনা ভাইরাসের নামে কোনো ওষুধ দিব না, এই কথাটা আমাদের সর্বক্ষণ মাথায় রাখতে হবে। তবে আমাদের দুর্ভাগ্য যে আমরা করোনা নির্ধারিত হওয়ার পরে আমাদের কাছে রোগীরা আসে না। করোনা পরীক্ষায় নির্ণীত হয়েছে হ্যাঁ এনার করোনা হয়েছে, তারপরে আমাদের কাছে আসলো। আমরা যদি দেখি
10টা রোগী পরীক্ষা করে ওষুধ নির্বাচন করলে যদি দেখা যায় একই ওষুধ আসতেছে কিংবা কাছাকাছি ওষুধ আসতেছে বা অধিকাংশ রোগীর ক্ষেত্রে একটা ওষুধ আসতেছে, তাহলে ওই ওষুধটাই হবে সেই রোগের প্রতিষেধক ওষুধ। এখন আমরা এ পর্যন্ত যারা যারা হোমিওপ্যাথি ডাক্তার করোনা নির্ধারিত হওয়ার পরে আমাদের কাছে আসছে, এই সংখ্যাটা খুবই নগণ্য। যাদের কাছে আসছে তাদের সাথে আমার এখনো কথা হয় নাই। তো এখন করোনা নিয়ে আমাদের কি করণীয়, এই বিষয়টা নিয়ে আমি ডাক্তার ওয়াই আরিফের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে যারা সরকারি কর্মকর্তা হিসেবে সরকারি ডিগ্রি কলেজে যারা চিকিৎসারত আছে, তো তাদেরকে আমি অনুরোধ করব যে করোনা ভাইরাসের জীবাণু নিয়ে যদি আমরা, যেমন সিফিলিসের জীবাণু নিয়ে সিফিলিন নাম, টিউবারকুলারের জীবাণু নিয়ে টিউবারকুলি নাম, এই যে নসর ওষুধগুলো যেভাবে তৈরি হয়েছে, তাদের কাছে যদি কোনো করোনা রোগী যায় কিংবা ল্যাবরেটরিতে করোনা রোগীর জীবাণু ভাইরাসকে সংরক্ষণের মাধ্যমে আমরা সেটাকে নসটে রূপান্তর করতে পারি, সেই নসর ওষুধটাও কিন্তু করোনা ভাইরাসের প্রতিষেধক হিসাবে আমরা ব্যবহার করতে পারি। আমি ডাক্তার ওয়াই আরিফের কাছে অনুরোধ রাখবো যে এই বিষয়টা নিয়ে তারা সরকারি ডিগ্রি কলেজে এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করার জন্য। এটা তরুণ রোগের সকল প্রকারে, তরুণ রোগের ক্ষেত্রে আমরা প্রথম কথাই বলি যে রোগের নামে কোনো আমরা ওষুধ নির্বাচন করি না, গোটা মানুষটাকে আমরা বিবেচনায় আনি, অর্থাৎ গোটা মানুষটা মাথা থেকে পায়ের তালু পর্যন্ত আমরা বিবেচনায় আনি। সেই আনার মধ্যে আমরা লক্ষ্য করি যে পরিবর্তিত রূপটা কি, তার সুস্থ অবস্থা থেকে বিচ্ছিত রূপটা কি। এই বিচ্ছিত রূপটাই হচ্ছে আমাদের ওষুধ নির্বাচনের ভিত্তি। এখন এই বিচ্ছিত রূপটাকে আমরা কোন লক্ষণটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে ওষুধ নির্বাচন করব, অর্থাৎ ওষুধ নির্বাচনের জন্য কোন লক্ষণটা আমরা নিব, যেটাকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, যেটা ডক্টর নাসির চমৎকার ভাবে বলেছে, তবু আমি আরেকটু রিপিট করতেছি যে গোটা মানুষটা সামগ্রিক অবস্থার মধ্যে কি পরিবর্তন আসছে, মানুষটা যে অঙ্গে রোগ আক্রান্ত হয়েছে সেই অঙ্গের ভিতরে তার কষ্টের ধরনটা কি তৈরি হয়েছে, এবং সেই কষ্টের যে চরিত্র, কষ্টের যে প্রকৃতি, সেটা দুই ধরনের। একটা তার মনের মধ্যে তার কি প্রভাব ফেলছে এবং তার দেহের মধ্যে তার কি পরিবর্তন আসছে, এই দুইটা চিন্তা করতে হবে। যে মনের মধ্যে আসছে যে তার ভয় ঢুকছে যে আমি বোধহয় মরে যাব, ভীত আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে, এবং এই মনের ভিতরের যে ভীতিটা, মৃত্যু ভীতিটা, নিরাপত্তাহীনতা, এটাকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ মনে করব। আর তার দেহের সামগ্রিক অবস্থাটা, সে অস্থির হয়ে পড়ছে, এখন সে অস্থিরতার জন্য ছটফট করতেছে, সে মরে যাচ্ছে, এখন লোকজন কাছে থাকুক, কাছে আসুক, আমি আমার আপনজনরা কে কোথায় আছে, এই যে তার মনের পরিবর্তন। একটা হচ্ছে সাউন্ড ক্লিয়ার হচ্ছে না স্যার। আমার কথা ক্লিয়ার হচ্ছে না? এখন ক্লিয়ার হচ্ছে স্যার। আচ্ছা, এখন আমরা একটা রোগী যখন আমাদের সামনে আসে তখন আমরা তাকে গোটা মানুষটার দিকে তাকাই, মাথার চুল থেকে তার পায়ের তালু পর্যন্ত আমরা তাকাই, তার আচরণের দিকে তাকাই, সে কি আচরণ করতেছে, সে কি ভাবতেছে, তার দেহের মনের। একটা সময় সে খুব শান্ত, নম্র, ভদ্র ছিল, রোগ হওয়ার পরে সে উগ্র হয়ে উঠছে, সে বেয়াদব হয়ে গেছে, সে তার ভিতরে কোনো শিষ্টাচার নাই। যে লোকটা ছিল ভদ্র সে হয়ে গেছে অভদ্র, যে ছিল শান্ত সে হয়ে গেল উগ্র, যে লোকটা ছিল নীরব সে হয়ে গেল বাচাল। কিংবা একটা বাচাল লোক
সে হঠাৎ করে শান্ত হয়ে গেল, কিংবা সে একটা অভদ্র লোক, সে হঠাৎ ভদ্র হয়ে গেল। এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাই হচ্ছে আমাদের চিত্র অঙ্কন করা, অর্থাৎ লিপিতে এইগুলিকে সম্মুখে নিয়ে আসা। এই পরিবর্তিত রূপটার উপরেই আমাদের ওষুধ আসবে তরুণ রোগের ক্ষেত্রে। এখন আমরা দ্বিতীয় পর্যায়ে যাই। আমাদের সামনে সাধারণত দুই ধরনের রোগী আসে, একটা হলো তরুণ রোগ, আর একটা হলো চির রোগ বা ক্রনিক রোগ। এখন ক্রনিক রোগের চিত্র আমরা কিভাবে অঙ্কন করব? আচ্ছা, আমি কতটা সময় পাবো? এখন 12টা বাজতেছে, আমি কয় মিনিট পর্যন্ত আলোচনা করবো তাহলে? আলোচনা করেন। হ্যাঁ, কয় মিনিট? হ্যাঁ, আমি কতক্ষণ আলোচনা চালাবো? তাসফিয়াকে মেহজাবিনকে দেখে পুরো আমার এক বান্ধব আছে মনিকা মতন লাগলো এখানে এসে যে রুমের মিজান ভাই, মিজান জি। সাউন্ডটাকে মিউট করেন। মিজান ভাই, আপনি সাউন্ড মিউট করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন? পাচ্ছি স্যার। আচ্ছা শফিক, আমি কয় মিনিট আলোচনা করব, কতক্ষণ আলোচনা চালিয়ে যাব? শফিক ভাই মনে হয় ব্যস্ত। আপনি এখন আধা ঘন্টা আলোচনা করেন, এখন আধা ঘন্টা আলোচনা করে যান। আমি 12:30 পর্যন্ত আলোচনা করব। জি জি জি, 12:30, 12:40-50 হলে সমস্যা নাই, 12:40-50 হলে সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। জি। এখন দুই ধরনের রোগী আমাদের সামনে আসে, তরুণ রোগ আর হইলো চির রোগ। এখন তরুণ রোগের কথা নিয়ে যদি আলোচনা যেটুকু আমি করেছি, সেটা হচ্ছে হঠাৎ যে পরিবর্তনটা আসে, সেই পরিবর্তিত শারীরিক এবং মানসিক অবস্থাটা চিত্রাঙ্কন করতে হবে। সেই চিত্রের মধ্যেই ওষুধটা ফুটে উঠবে, এবং যেই পরিবর্তিত রূপটা তার অসাধারণ, অদ্ভুত, বিরল, যেটা নাসির বলেছে, এই লক্ষণগুলো হচ্ছে সবচেয়ে মূল্যবান, এবং এই লক্ষণগুলোর উপরে ভিত্তি করে আমাদের ওষুধ নির্বাচন করতে হবে। এখন করোনা ভাইরাস নিয়ে আমাদের নতুন করে কিছু ভাববার অবকাশ নাই। তরুণ রোগের চিকিৎসায় আমরা যে ফর্মুলা, যে পদ্ধতি অনুসরণ করে থাকি, এই করোনার ক্ষেত্রেও আমাদের একই পদ্ধতির মাধ্যমে ওষুধ নির্বাচন করতে হবে। ভয় পেলে চলবে না, কারণ করোনা ভাইরাস পৃথিবীকে তছনছ করে দিয়েছে, ধ্বংসের একটা আর্তনাদ আমরা চারপাশে শুনতে পাচ্ছি। তো আমাদের এটা ভুলে গেলে চলবে না যে ধ্বংসের আর্তনাদ সৃষ্টির প্রসব বেদনা মাত্র। অর্থাৎ নতুন একটা পৃথিবী আমরা হয়তো আগামীতে পাবো, যেখানে মানুষ সভ্য ভদ্র হয়ে যাবে, মানুষ প্রকৃতির নিয়ম মেনে চলবে, মানুষ মানুষের ভাই ভাই হিসাবে পৃথিবীটাকে, এই ক্ষুদ্র গ্রহটাকে বাঁচাবার জন্য সম্মিলিতভাবে চেষ্টা করবে, এবং এই যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি দেশ থেকে কমে যাবে, এবং যারা নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ শক্তি, পৃথিবীর বৃহত্তম শক্তি মনে করেছে, তাদের এই দম্ভ, তাদের এই অহংকারকে করোনা চূর্ণ করে দিয়েছে। এরপরে হয়তো আমরা একটা নতুন পৃথিবী পাবো, যেখানে আমরা শান্তিতে বসবাস করতে পারবো। এই জন্য করোনা নিয়ে আমরা কথা বাড়াতে চাই না, আমি আমার কথাগুলি বললাম। এবার আমি আলোচনা করতে চাই স্থায়ী রোগের, অর্থাৎ চির রোগের ক্ষেত্রে আমরা কোন ধরনের লক্ষণগুলিকে প্রাধান্যতা দিব। আমি অনেকগুলো সেমিনারে আমার এই আজকের যে কথাগুলো বলবো, সেই কথাগুলো বলার সুযোগ পাই নাই। সেই কথাগুলো যদিও আজকে আমাদের দর্শক শ্রোতা খুবই সীমিত সংখ্যক, তারপরেও যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছে তারা সবাই জ্ঞানী গুণী, আমার এই কথাটা তারা ভালোভাবে বুঝতে পারবে। সেই জন্য আমি চাই যে আমার এই কথাটাকে তারা আরো ব্যাপকভাবে ছড়িয়ে দিয়ে আমার এই চিন্তা ভাবনাটাকে বিবেচনায় আনার চেষ্টা করবে। যেমন আমি আগেই বলেছি যে অস্থায়ী রোগে ওষুধ নির্বাচনের জন্য অস্থায়ী লক্ষণের গুরুত্ব দিতে হবে।
তো এবার যদি আমি ওই কথাটাকে উল্টে বলি যে স্থায়ী রোগীর চিকিৎসা ক্ষেত্রে স্থায়ী লক্ষণের ভিত্তিতে ওষুধ নির্বাচন করতে হবে। তাহলে এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে স্থায়ী লক্ষণ কোনগুলি? স্থায়ী লক্ষণগুলি আমি অনেক সেমিনারে বলেছি, আপনারা শুনেছেন যে আমরা জন্মগতভাবেই একটা ওষুধ হয়ে এই পৃথিবীতে এসেছি। সেই ওষুধটা হয়ে কিভাবে আসছে? আমরা যদি আমাদের জন্ম ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখা যায় আমরা প্রত্যেকটা মানুষই স্বতন্ত্র হয়েই জন্ম নিয়েছি পৃথিবীতে। কেউ আমরা কারো মতো না, যেমন চেহারায় কেউ কারো মতো না, দেহের গঠনে কেউ কারো মতো না। তারপরে এমন কি আমরা যদি মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করি তাহলে দেখবেন যে প্রত্যেক জায়গায় স্বাতন্ত্র্য আছে। যেমন চুল থেকে যদি আমরা শুরু করি তাহলে কারো চুল মোটা, কারো চুল ঘন, কারো চুল পাতলা রেশমের মতো, কারো মাথায় চুল নাই, আবার কারো চুল এত বেশি ঘন যে কপালটা অর্ধেক পর্যন্ত ঢেকে গেছে। আবার কারো চুল দেখা যায় যে চাঁদিতে চুল নাই কিন্তু চারপাশে চুল আছে। তাহলে চুল দিয়েই আমরা এই বিচিত্র মানুষগুলিকে চিত্রায়িত করতে পারি যে কারো চুলই একজনের চুল আর একজনের চুলের মতো না। আচ্ছা, আমরা যদি আরেকটু নিচের দিকে নামি তাহলে দেখা যায় যে এই যে ভ্রু, আমাকে আপনারা দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমার ভ্রুটা, আমাকে যারা দেখেছেন, আমার ভ্রুটা জোড়া লাগানো, অনেক চুল। এখন এই চুলের মানুষ সংখ্যা কয়জন আছে? আমার কথা বলার ধরন একরকম, আমার নাকের গড়ন একরকম, আমার কানের গড়ন একরকম, আমার গলাটা কখনো সরু কখনো কি হয় ভেঙে যায়। এই যে নানা ভাবে আমরা একজন মানুষ থেকে আরেকটা মানুষ আলাদা, সেই আলাদার যদি আমরা গোপন তত্ত্বের দিকে তাকাই, আমরা যদি আরো পিছনে যাই তাহলে এই দেহ গঠনটা কিন্তু একটা বিশেষ ভাবে বিশেষ সময়ে তৈরি হয়েছে। সে কখন তৈরি হয়েছে? আধুনিক বিজ্ঞান বলছে যে আমরা যখন মায়ের গর্ভে এসেছি সেই জন্ম ইতিহাসটা যদি তাকাই তাহলে দেখা যাবে মায়ের ডিম্বাণু এবং পিতার কাছ থেকে আসছে শুক্রাণু। ভিডিও অফ করে তাহলে সাউন্ড ভালো আসবে না। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। স্যারকে দেখতে পাবো না? না না, সব অডিওতে সব আমরা শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি। শুধু স্যারের ক্যামেরাটা অন করে দিলে হতো না? না না, অডিও ভালো আসে না আর কি। আচ্ছা, আমি অন করে আসবে, আসার কথা। আচ্ছা, স্যারের ভিডিওটা অন করেন প্লিজ। ভিডিও অন করলে এই যে প্রতিবন্ধকতা নেটওয়ার্কে ঝামেলা হয়। হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে? কনসেন্ট্রেশন ভালো হতো, দেখে শুনলে কনসেন্ট্রেশনটা ভালো আসতো, নাহলে আচ্ছা, এখন মিস আমাকে দেখা করছে যাচ্ছে? অনেকে। হ্যাঁ, তাহলে আমাকে দেখা যাচ্ছে? আচ্ছা, স্যারের ভিডিও অন রেখে দেখেন, কনসেন্ট্রেশন ভালো আসলে আমরা শুনি ওভাবে, অসুবিধা নেই। কিন্তু আর কেউ ভিডিও অন করেন না প্লিজ, এবং মাইক্রোফোনটা অফ করে রাখবেন, মিউট করে রাখবেন। হ্যাঁ স্যার বলেন। আমাকে দেখা যাচ্ছে এখন? না স্যার, আপনি এখন অডিওতে আছেন, ভিডিওতে নাই। আচ্ছা, আমি ভিডিওটা অন করতেছি। স্যার ভিডিও পাচ্ছি না, অডিওই পাচ্ছি। স্যার কথা চালিয়ে যান, অসুবিধা নাই।
আচ্ছা, তো এখন আমরা এই যে স্থায়ী লক্ষণের গুরুত্ব বা জন্মটা কোথায় কিভাবে সেটা আমি একটু আজকে দেখে আমি চেষ্টা করব নির্ধারিত সময়ের ভিতরে আমার বক্তব্য শেষ করতে। তো আমি অনেক সেমিনারে এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করতে চেয়েছি, কিন্তু সময়ের স্বল্পতার জন্য পারি নাই। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো সেই গভীরের কথাটা। আমাদের এই শরীরের যে স্থায়ী লক্ষণগুলো সেটা কোথা থেকে কিভাবে আসলো সেই ইতিহাসটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। এটা এখন দেখা যাচ্ছে? এখন দেখতে পারতেছি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা প্রত্যেকেই জন্ম ইতিহাসটা যদি প্রত্যেকের জন্ম ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখা যাবে, আপনারা সবাই জানেন, তবু আমি আলোচনার খাতিরে কথাগুলোকে আবার নতুন করে সামনে নিয়ে আসছি। মিউট করেন। স্থায়ী লক্ষণগুলো কিভাবে আমাদের দেহে আসছে সেটা আমি একটু তুলে ধরবো। এবং এই প্রত্যেকটা মানুষ আমরা একটা ওষুধ হয়ে পৃথিবীতে আসছি, সেটা কিভাবে আসছে সেটা বৈজ্ঞানিক ব্যাখ্যাটা আমি একটু দেওয়ার চেষ্টা করব। আমরা যখন জন্ম নিয়েছি তখন জন্ম ইতিহাসটা কি? আমাদের মায়ের কাছ থেকে পেয়েছি আমরা কি ডিম্বাণু, একটা যৌন ক্রোমোজোম, আর পিতার কাছ থেকে একটা শুক্রাণু, যেখানে ছিল কি 23টি যৌন ক্রোমোজোম ছিল মায়ের কাছ থেকে, যাকে বলি আমরা ডিম্বাণু, আর 23টি যৌন ক্রোমোজোম যেটা শুক্রাণু পিতার কাছ থেকে পেয়েছি। তাহলে এই দুইটা শুক্রাণু এবং ডিম্বাণুর এই 23 জোড়া ক্রোমোজোমের মিলনে যে জাইগোট তৈরি হয়েছিল, সেই জাইগোট থেকে আমাদের ক্রমাগত ধীরে ধীরে একটা রক্তপিণ্ড থেকে আমরা একটা অদৃশ্য বস্তু থেকে আস্তে আস্তে ধীরে ধীরে একটা শিশু, আমি সেই বিস্তারিত বর্ণনায় যাব না, একটা শিশুতে আমরা মায়ের গর্ভে যে আসলাম, আসার পরে পৃথিবীতে আসার পরে আমরা একটা দেহ পেলাম। এই দেহটা কার নির্দেশে কিভাবে গঠিত হইল, এই দেহটা কি ধরনের রোগ প্রবণতা নিয়ে আসলো, কার নির্দেশে চুল ঘন হইলো, কার নির্দেশে চুল পাতলা হইলো, কে কার নির্দেশে দেহটা মোটা হইলো, কার নির্দেশে এই দেহ রাজ্যটা গঠিত হইলো, দেহ রাজ্যটার নিয়ন্ত্রণটা কে কিভাবে করতেছে, এই নিয়ন্ত্রণ ক্ষমতাটাই বা কিভাবে হচ্ছে, কে করতেছে, এই গভীরের কথাটা আজকের আধুনিক বিজ্ঞান কিভাবে কতদূর পর্যন্ত আবিষ্কার করেছে আমরা অনেকেই সেটা জানি না। আজকের বিজ্ঞান আবিষ্কার মাত্র 1953 সনে এই জিন, যেটা বংশের ধারাবাহিকতা, বংশগত রোগ প্রবণতা, বংশের যে চারিত্রিক বৈশিষ্ট্য পূর্বপুরুষদের, কৃষ্টি কালচার নিয়ে আমরা পৃথিবীতে আসছি। আমাদের পূর্ব আমরা যখন রোগীলিপি করি তখন আমরা জিজ্ঞেস করি বাপের কি রোগ ছিল, দাদার কি রোগ ছিল, চাচার কি রোগ ছিল, ফুফুর কি রোগ ছিল, আবার জিজ্ঞেস করি নানার কি রোগ ছিল, নানির কি রোগ ছিল, মামার কি রোগ ছিল, খালার কি রোগ ছিল। এই কথাগুলো কেন জিজ্ঞাসা করি, এর রহস্যটা কি? এই রহস্যটা হচ্ছে যে এইখানে কথাগুলো এখন বলতেছি, রহস্যটা এইখানে যে আমরা মায়ের কাছ থেকে, পিতার কাছ থেকে যে রোগ প্রবণতা নিয়ে পৃথিবীতে আসছি, সেই রোগ প্রবণতাটা আমাদের দেহ গঠন হয়েছে সেই রোগ প্রবণতা নিয়ে। আমরা এতদিন পর্যন্ত ইতিহাস ঘেটে রোগীলিপি করার সময়ে এই সমস্ত অতীতের পূর্বপুরুষের রোগ ব্যাধির ইতিহাস ঘেটে তার দেহের গঠন দেখে আমরা তারে একটা চিত্র অঙ্কন করেছি। যদি আমরা দেখি যে তার দেহে ঘন চুল এবং তার দেহের হাড় গঠন কাঠামো মোটা মজবুত, লোকটা চিবিয়ে চিবিয়ে কথা বলে, লোকটা সন্দেহ প্রবণ, এই রকম মানসিক চরিত্রের রোগী আমরা পেলাম মানুষটা। আর অতীত ইতিহাসে পেলাম কি যে পূর্বপুরুষদের হাঁপানি ছিল,
পূর্বপুরুষদের বাত ব্যথা ছিল, পূর্বপুরুষদের টিউমার ছিল, পূর্বপুরুষদের এই ধরনের যে সংযোজন প্রবণ রোগগুলি ছিল। এখন আমরা দেখব যে ইতিহাস সাক্ষী দিল তার পূর্বপুরুষ সাইকোসিস, আর তার দেহ সাক্ষী দিচ্ছে সেও সাইকোসিসের গঠন, তার মন সাক্ষী দিচ্ছে সে সাইকোসিসের চরিত্র, সে চিবে চিবে কথা বলে, তার ভিতরে একটা সন্দেহ প্রবণতা আছে, এবং সে তার দেহর গঠন বলছে সে সাইকোটিক প্রবণ, আর তার পূর্বপুরুষ বলছে যে তার পূর্বপুরুষের যে যে রোগ ছিল সেগুলা সাইকোসিস রোগী। এখন আমরা যারা হোমিওপ্যাথি ডাক্তার, তারা একটা বিষয়ে বিশেষ করে আমি ডাক্তার ওয়াই আরিফকে বলবো যে আমরা যখন পড়াশোনা করেছি, কতগুলো সাবজেক্টে পড়াশোনা করেছি, প্রায় 12-14টা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি। আমি ঠিক বলতে পারবো না, ভুলে গেছি। তার মধ্যে যেমন অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, গাইনিকোলজি, মিডওয়াইফারি, তারপরে পাবলিক হেলথ, তারপরে আমরা পড়েছি ম্যাথমেটিকা, অর্গান অফ মেডিসিন, ক্রনিক ডিজিজ, রেপার্টরি, এইরকম যে বিষয়ে আমরা পড়াশোনা করেছি, প্রত্যেকটা বিষয়েরই প্রয়োগ আমাদের এই রোগী লিপিতে আছে, প্রত্যেকটা বিষয়ের কাজ আমাদের এই ওষুধ নির্বাচনের ক্ষেত্রে আছে, যদি আমরা বুঝে থাকি। যেমন আমি এখন যে কথাটা বলবো সেটা হলো যে হোমিওপ্যাথিক প্যাথোলজিটা কি, হোমিওপ্যাথিতে প্যাথোলজি কিভাবে রোগ নির্ণয় করে। এখন আমি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, এই কথাটা আমি আশা করি সব ডাক্তারের কাছে পৌঁছে দিবেন। একটা কোষ, একটা মানুষের দেহ প্রায় 10 লক্ষ কোটি কোষ দ্বারা নির্মিত। একটা কোষের ভিতরে যা আছে সমস্ত কোষের ভিতরেও তাই আছে। এখন একটা কোষ নিয়ে যদি আমরা পরীক্ষা করি, তাহলে সেই কোষের ভিতরে আমরা কি পাবো? কোষের ভিতরে পাবো আমার দেহের কোন জায়গায় চুল কতটা হবে, আমার নাকটা খাড়া হবে না ভোতা হবে, আমার মাথার চাঁদিতে চুল থাকবে কি থাকবে না, আমার গলাটা সরু হবে না মোটা হবে, আমার কানটা কিরকম গঠন হবে, আমার হাতের চেরি মোটা হবে না পাতলা হবে, অর্থাৎ আমার দেহ রাজ্যর সমস্ত গঠন কাঠামো, তার কর্মকাণ্ড সমস্তই একটা কোষের ভিতরে লিপিবদ্ধ আছে। এখন এই কোষের ভিতরে আরো লিপিবদ্ধ আছে যে আমার পূর্বপুরুষরা কি ধরনের রোগে ভুগেছে এবং আমার দেহে কি ধরনের রোগ প্রবণতা আছে, আমার ভবিষ্যতে আমি কতদিন আয়ু নিয়ে আসছি, অর্থাৎ ব্যাটারিটা চার্জ আগেই করা আছে। এই চার্জকৃত ব্যাটারি কতদিন চলবে এবং কখন যায় ব্যাটারি ফিউজ হয়ে যাবে এবং কখন কোন রোগ দ্বারা আমি আক্রান্ত হব, সেটা ওই ক্রোমোসোম বা জিনের যে একক জিন, এই জিন তত্ত্বের ভিতরে লিপিবদ্ধ করা আছে। এখন এই জিন তত্ত্ব যদি আমরা হোমিওপ্যাথ ডাক্তাররা প্যাথোলজিটাকে যদি আমরা সেল অ্যানালাইসিস করতে পারি, সেলকে আমরা প্যাথোলজির আওতায় নিয়ে আসে আমরা পরীক্ষা নিরীক্ষা করে যদি জানতে পারি যে আমি কোন রোগের প্রবণতা নিয়ে আমার জন্ম হয়েছে, তাহলেই কিন্তু আমরা ওষুধের কাছাকাছি পৌঁছাতে পারবো। অর্থাৎ হোমিওপ্যাথিক প্যাথোলজিটা সাধারণ প্যাথোলজির মতো নয়। সাধারণ প্যাথোলজিরা যেমন রোগ জীবাণু নির্ণয় করে কি রোগের জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে, কিন্তু আমাদের প্যাথোলজিটা হতে হবে যে আমার সেলের ভিতরে কি ধরনের কোন জায়গায় এই লিপিবদ্ধটা করা আছে। বিশাল একটা তথ্য ভান্ডার জিন তত্ত্বের ভিতরে লিপিবদ্ধ করা আছে। আমি হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে ওই জিন তত্ত্বের যে লিপিটা আছে, লিপি তৈরি করা আছে, সেই লিপিটাকে আমি চেঞ্জ করতে যদি পারি, তাহলে আমার হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা তার যে বংশগত রোগ প্রবণতা সেটাও পরিবর্তন করে দিতে পারি। এবং পরিবর্তন আমরা করতে পারছি, কিন্তু প্রমাণ করার জন্য আমাদের আরো এক ধাপ,
আগে চিন্তা করতে হবে যে হ্যাঁ, আমার পূর্বপুরুষের রোগ প্রবণতা সাইকোসিস ছিল, আমি তাকে লক্ষণ বিচার বিশ্লেষণ করে আমার তার ওষুধ আসছে মেডোরিনাম দেওয়ার পরে যদি দেখা গেল তার দেহের গঠন কাঠামো পরিবর্তন হয়েছে, তাহলে বুঝতে হবে যে আমার যে জিন তত্ত্বের ভিতরে যে কোডটা ছিল সেই কোডটা আমি ওষুধ দিয়ে চেঞ্জ করতে পেরেছি। তাহলে এই আমার এই আলোচনার থেকে একটা জিনিস আমরা পরিষ্কার হতে চাই যে আমরা জন্মগত ভাবেই আমার দেহের গঠন কাঠামো, আমার দেহের রোগ প্রবণতা, আমার স্বভাব চরিত্র, আমার আদর্শ, আমি মিথ্যাবাদী হব না সত্যবাদী হব, আমি ন্যায় নীতি পরায়ণ হব নাকি অত্যাচারী হব, সেটা আগেই আমি জন্মের আগেই নির্ধারণ হয়েই আসছে। অতএব আমার দেহের স্থায়ী লক্ষণের ভিত্তিতে আমাকে ওষুধ নির্বাচন করতে হবে। একটা অপ্রাসঙ্গিক কথা আমি মাঝখানে বলে নেই, ওষুধ নির্বাচনের জন্য প্রত্যেকটা চিকিৎসককে নিরপেক্ষ এবং সুস্থ মন মানসিকতা, সংস্কার মুক্ত মন নিয়ে আমাদের এই কাজটা করতে হবে। সংস্কার মুক্ত হইতে গেলে আমাদেরকে কি করতে হবে? প্রথমেই একজন ভালো মানুষ হইতে হবে। একজন চিকিৎসককে ভালো মানুষ হওয়ার জন্য একটা গোপন কথা আমি আপনাদের বলবো, সেটা হলো যে প্রত্যেকটা মানুষই আমি আগেই বলেছি যে আমরা একটা বিশেষ বিশেষ ওষুধ নিয়ে আমরা একটা মানুষ পৃথিবীতে আসছি। এখন আমি ডাক্তার হইলে কি আমি কোনো ওষুধ হই নাই? আমি অবশ্যই একটা ওষুধ হয়ে পৃথিবীতে আসছি, অর্থাৎ আমি আমার গণ্ডির থেকে আমি বের হতে পারছি না। আমি আমার মতো করে কথা বলছি, আমি আমার মতো করে চিন্তা করতেছি, আমি আমার মতো করে মানুষকে ভাবছি। এই যে আমি আমার মতো করে যে চিন্তাটা করছি, এখান থেকে বেরিয়ে আসার তো কোনো উপায় নাই। এখন আমি এই যে আমি আমার মতো করে যে ভাবছি কথা বলছি, এটাও আমার আগে থেকে নির্ধারণ করা হয়ে রয়েছে, করা আছে। তো এখন আমার এই যে স্থায়ী বৈশিষ্ট্য, যেটা আমি কিভাবে কথা বলছি, আমার মন মানসিকতা কেমন, আমি উগ্রবাদী নাকি কল্যাণকামী, এর উপরে নির্ভর করে আমি কতটা সুস্থ। তাহলে একজন সুস্থতার সংজ্ঞা কি? আমরা সর্বশেষ যে সংজ্ঞাটা পেয়েছি সেই সংজ্ঞাতে বলা হয়েছে দৈহিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক স্বাস্থ্যের বিচ্যুতির নাম হচ্ছে রোগ। এখন এই আধ্যাত্মিক কথাটা যে রোগ, এটাকে আমি এখন একটু সামান্য আমার জ্ঞান থেকে একটু আলোচনা করার চেষ্টা করব। এই আধ্যাত্মিক কথাটা বিজ্ঞানের আলোতে আমি কথা বলবো যে আমরা মানুষকে ভালোবাসবো, মানুষের কল্যাণ কামনা করব, মানুষের জন্য আমি আমার জীবন বিলিয়ে দিব। এইটা এতদিন পর্যন্ত আকাশের দিকে তাকে আমরা ভালো কাজ করেছি, আল্লাহ আমারে গুনাহ দিব, আল্লাহ আমারে দোজখে দিব। কিন্তু না, এখন বিজ্ঞান প্রমাণ করেছে যে তুমি যদি অন্যের কল্যাণ কামনা করো, সেটা আসলে তোমার নিজেরই কল্যাণ হয়ে যাবে। কিভাবে হবে? এই যে আমাদের দেহে প্রায় 10 লক্ষ কোটি সেল, এই সেল ততক্ষণ পর্যন্ত সুশৃঙ্খল স্বাভাবিকভাবে কাজ করে যখন আমার চিন্তাটা সুশৃঙ্খল প্রকৃতির নিয়মে আমি চলি, কথা বলি, কাজ করি। আমি যখন মানুষকে ভালোবাসি, মানুষের কল্যাণ চিন্তা করি, প্রকৃতিক বিধান মেনে আমার জীবনযাত্রা পরিচালিত হয়, তখন আমার এই দেহের কোষগুলি, সেলগুলি সুশৃঙ্খল ভাবে পরিচালিত হয়।
একটি কোষ আরেকটা কোষের সাথে সমন্বয় রেখে আমার পরিপাকতন্ত্র, আমার চোখের কাজ, আমার কানের কাজ, আমার হাতের কাজ, আমার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো সুশৃঙ্খল ভাবে পরিচালিত হয় একটা কোষের সাথে আরেকটা কোষের সমন্বয় করে সামঞ্জস্য রেখে। এবং আমাদের যে দেহ রাজ্যের অধিপতি জীবনী শক্তি, তার কমান্ড মেনে এই কাজগুলি হয়। এখন আমি যখনই অন্যের অমঙ্গল চিন্তা করি, অন্যের ক্ষতি চিন্তা করি, আমি যখন আমার মনটা চোটজন্যবৃত্তি হয়, আমার মনটা যখন পরশ্রী কাতর হয়, তখন সঙ্গে সঙ্গে ওই যে আমার দেহের ভিতরের যে সেলগুলি, তখন একটা সেল আর একটা সেলের সাথে, এক গোষ্ঠী সেল আর এক গোষ্ঠী সেলকে হিংসা করে। পরশ্রী কাতর আমার দেহের ভিতরেই শুরু হয়ে যায়। আমার দেহের কোষগুলি, একটি কোষ এক দল কোষ আর এক দল কোষের বিরুদ্ধাচরণ করে। অর্থাৎ আমি বাইরে যে কাজটা করতেছি সেই কাজটা আমার দেহের ভিতরেই সংগঠিত হচ্ছে। কি অবাক কাণ্ড! আমরা এই মহা গুরুত্বপূর্ণ রহস্য যদি আমরা বুঝতে পেরে থাকি, বাকি বয়কা বেহেস্তের জন্য কাজ করব না আমরা ভালো কাজ, আমি আমার কল্যাণের জন্যই, আমি আমার মঙ্গলের জন্যই আমি ভালো কাজ করব। আমি মানুষকে ভালোবাসা দিব, আমি মানুষকে সৎ জীবন যাপনের সহযোগিতা করব, আমি নিজে সৎ থাকব। কেন? এই কাজটা আমার দেহের ভিতরেই সংগঠিত হবে। তাহলে এই কাজগুলি কখন একটা মানুষ করতে পারে? যখন সে সুস্থ থাকে, তখন সে ভালো চিন্তা করতে পারে, কল্যাণের জন্য কাজ করতে পারে, সত্যের জন্য সে জীবন দিতে পারে। এইটা হচ্ছে আধ্যাত্মিক স্বাস্থ্য। কিন্তু আমি বলবো যে না, এটাও বিজ্ঞানের আলোতে বাস্তব। এই বাস্তবকে আমরা সামনে রেখে আমরা যদি চিন্তা করি যে একটা মানুষ কখন সুস্থ, যখন সে মানুষের কল্যাণের জন্য নিজেকে নিঃস্বার্থভাবে, নিজেকে আসলে নিঃস্বার্থ না, আমার কথাটা আমি আবার রিপিট করতেছি, নিঃস্বার্থ না, আমার স্বার্থে। অর্থাৎ আমি আমার ভালো চাই, সেই জন্য অন্যের মঙ্গল চাই। আমি সুস্থ জীবন যাপন করতে চাই, এই জন্য আমি অন্যের সুস্থতা কামনা করি। আমি মিথ্যা প্রচারণা, মানুষের ক্ষতি করব না, এই জন্য যে আমার ক্ষতি আমি করব না। আমি জানি না আমার এই কথাগুলো আপনাদের কাছে সহজ হলো কিনা, দুর্বোধ্য হয়ে গেল। যদি কোনোদিন আবার কোনো মঞ্চ পাই, এই কথাগুলোকে আমি আরো বেশি চৌচেরা বিশ্লেষণ করে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমি যেই কথাটা বলতে চাচ্ছি যে আমার এই দেহ, আমার এই মন, পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত একটা বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ চরিত্র, বিশেষ গঠন নিয়ে আমার এই দেহটা গঠন করা হয়েছে, যেটা রোগ হওয়ার আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। যতদিন না হোমিওপ্যাথির ধাতুগত চিকিৎসা, আমরা বলি একে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, যতক্ষণ না মানুষ ভিত্তিক ঔষধ আমরা নির্বাচন করার পদ্ধতি আবিষ্কার করতে না পারবো, ততদিন পর্যন্ত এই গোটা মানুষটাকে আমরা পরিবর্তন করতে পারবো না। পৃথিবী কোনো চিকিৎসায় তাকে পরিবর্তন করতে পারবে না। অর্থাৎ মানুষ ভিত্তিক চিন্তা যদি আমরা করি, তাহলে গোটা মানুষটাকে আমরা পরিবর্তন করতে পারবো। যদি আমরা অঙ্গ ভিত্তিক চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা সেল যদি আমরা পরীক্ষা করতে পারি, কোনোদিন যদি একজন হোমিও ডাক্তার একটা কোষ, একটা জিনের ভিতরে কি কি লিপিবদ্ধ করা আছে, সেই জিন তত্ত্ব যদি প্যাথোলজিক্যাল টেস্টের মাধ্যমে, সেই প্যাথোলজিক্যাল যে প্যাথোলজি জিনের ভিতরে যে সমস্ত লিপি আছে, সেই লিপিটা পড়ার ক্ষমতা যেদিন আমাদের হবে, তখন আমরা ওই মানুষটার দেহ থেকে একটা সেল নিয়ে প্যাথোলজি টেস্ট করে আমরা দেখব যে সে ছোড়ার রোগী
সাইকোসিসের রোগী, সিফিলিসের রোগী, তার দেহে কোন কোন রোগ প্রবণতা আছে, সে তার মানসিক চরিত্র কেমন, এই সমস্ত লিপি আমরা ওই ডায়েরি খাতা, ওই মানুষটার ডায়েরি খাতার নাম হলো জিন তত্ত্ব। ওই জিন তত্ত্ব থেকে আমরা যেদিন এটা উদ্ঘাটন করতে পারবো সেদিন আর মানুষটা দেখার দরকার নাই। সেদিন ওই তার সেল পরীক্ষা করে গবেষণাগারে চেম্বারে বসে আমরা বর্তমান অ্যালোপ্যাথদের মতো প্রেসক্রিপশন করতে পারবো যে তুমি তোমার এই রোগ প্রবণতা আছে, অতএব তুমি এই ওষুধ নিয়ে যাও। অর্থাৎ আমাদের সেখানে পৌঁছাতে আরো একটু দেরি আছে। আমরা অনেকেই দাবি করি যে আমরা হোমিওপ্যাথিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা আমাদের গুরু হ্যানিম্যান যে ওষুধগুলোকে বাতিল করে দিয়ে গেছেন, মাদার টিংচার, নিম্ন শক্তি, মিশ্রণ ওষুধ, একাধিক ওষুধের প্রয়োগ, যেগুলা হ্যানিম্যান বাতিল করে দিয়ে গেছেন, সেইগুলোকে আমরা আবার এখন টেনে এনে 20-30টা ওষুধ একসাথে গুলে খাওয়াই আমরা বলতেছি যে হোমিওপ্যাথির অনেক উন্নতি করে ফেলছি। এই লজ্জা, এই মিথ্যাচার থেকে মানব জাতিকে, আমাদের হোমিওপ্যাথির যারা ভক্ত আছে তাদেরকে বাঁচাতে হবে। যারা আমার বক্তব্য শুনছেন, যারা শুনবেন আগামীতে, আমি তাদেরকে বিনীত অনুরোধ রাখবো, হোমিওপ্যাথির মতো একটি মহান চিকিৎসা পৃথিবীতে এখন পর্যন্ত আসে নাই, তবে সেই মহান চিকিৎসাকে ধারণ করার মতো মাত্র এখনো খুবই সংখ্যায় কম। অর্থাৎ মহান চিকিৎসাকে ধারণ করার জন্য মহান ব্যক্তির প্রয়োজন, অনেক বিজ্ঞ চিকিৎসকের প্রয়োজন, বিজ্ঞান মনস্কতা প্রয়োজন আমাদের, যারা মানুষের জন্য জীবনকে উৎসর্গ করার জন্য নিজের লোভ লালসার ঊর্ধ্বে থেকে মানব জাতির কল্যাণের জন্য যারা চিন্তা করে চিকিৎসা করতে চায় তাদের জন্য হোমিওপ্যাথি। এবং যারা এই মহান স্বর্গীয় আরোগ্য পেতে চায় তাদেরকে আমি অনুরোধ করব যে চিকিৎসক নির্বাচনের সময় আপনারা যদি এই জিনিসগুলা খেয়াল করেন যে একজন ডাক্তার তার কাছ থেকে যখন সে সমস্ত তার মানসিক লক্ষণ, তার শারীরিক গঠন, তার পূর্বপুরুষের ইতিহাস, তার ইচ্ছা অনিচ্ছা, তার মনের গোপন কোঠায় সে কি ভাবছে, কি চিন্তা করছে, সে কি পছন্দ করে, সে কি অপছন্দ করে, অর্থাৎ একটা রোগীলিপি করার সময় আমাদের স্থায়ী লক্ষণগুলিকে সংগ্রহ করতে হয়। এই কাজটা অত্যন্ত কঠিন এবং শ্রমসাধ্য। শুধু তাই না, যেনার মাথায় ম্যাট্রিমেডিকা আছে, যার মাথায় ক্রনিক ডিজিজ আছে, যার মাথায় অর্গানন আছে, যার মাথায় অ্যানাটমি ফিজিওলজি আছে, অর্থাৎ 12টা জ্ঞানে যার পরিপূর্ণ জ্ঞান আছে, একজন বিজ্ঞ চিকিৎসক হওয়ার জন্য চিকিৎসা বিজ্ঞান বিষয়ক জ্ঞানের যার কমতি নাই, বিশেষ করে হোমিওপ্যাথিক দর্শনের আলোকে যিনি একটা রোগীর চিত্র অঙ্কন করতে পারেন, তিনি মাত্র চিররোগের চিকিৎসা দিতে সক্ষম হবেন। এই কাজটা যেমন শ্রমসাধ্য তেমনি মেধা দরকার, তেমন রোগী এবং ডাক্তারকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে দীর্ঘ সময় এই রোগীর সান্নিধ্য, রোগীকে অবজারভেশনের জন্য। কারণ যেই রোগীটা জন্মগত ভাবে একটা রোগ প্রবণতা নিয়ে জন্ম নেয়, তার এই যদি একটা 50 বছরের রোগী হয়, তাহলে এই 50 বছরের পেরিয়ে আসার মাঝখানে সে অনেক ওষুধ হয়ে গেছে, সে অনেক ওষুধ দ্বারা অত্যাচারিত হয়েছে, সে পারিপার্শ্বিক কারণে অনেক অত্যাচারী হয়ে অন্য ওষুধে চলে গেছে, সে জন্মের পরে টিকা দ্বারা সে তার রেজোনেন্স রোগ প্রবণতার স্তর চেঞ্জ হয়ে গেছে। এই যে তার মানসিক আঘাত, সামাজিক নির্যাতন, রাষ্ট্রীয় নির্যাতন, ধর্মীয় কুসংস্কার, তারপরে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার দ্বারা সে নির্যাতিত হয়েছে, তার স্বাধীন ইচ্ছা শক্তি অবদমিত হয়েছে, তার পিতামাতা কর্তৃক অবদমিত হয়েছে, শিক্ষকদের দ্বারা তার স্বাধীন ইচ্ছা শক্তি অবদমিত হয়েছে। এই যে মাঝখানের যে অত্যাচারগুলি, এই অত্যাচারের কারণে
তার যে স্বাভাবিক প্রাকৃতিক নিয়মের যে রোগ প্রবণতাটা ছিল সেটা চাপা পড়ে একটা কুয়াশায় ঢাকা, অর্থাৎ বরফে আমরা যদি একটা উদাহরণ দেই যে সমুদ্রে যদি বরফের পাহাড় থাকে তাহলে সেই সমুদ্রের বরফের পাহাড়ে কতটা অংশ আমরা দেখতে পাই সামান্য একটু অংশ, আর বাকি সমস্তটাই থাকে পানির নিচে তলানো। এখন এই সামান্য একটু যে পানির উপরের ভাসমান অংশ, এইটা দেখে আমাদের নির্ণয় করতে হবে যে এই পানির নিচে একটা কি আছে, পাহাড়ের পর্বত আছে, একটা পানির নিচে একটা বরফের পর্বত আছে। অতএব আমার নৌকা, আমার জাহাজটাকে সাবধানে চালাইতে হবে। অর্থাৎ রোগীলিপি করার সময় আমি যদি দেখি একজনের হাতের চেরি মোটা ফাটা, এই অংশটা দেখেই আমাকে ধরে নিতে হবে যে এই আঙ্গুলের চেরিটা তার কোন মায়াজমে। যদি দেখি মোটা ফাটা এবং ঢেউ খেলানো, তাহলে আমি এই অংশটা দেখে আমি ওই যে পানির নিচের গভীরে যে পর্বতটা আছে, বরফের পর্বত, সেটা আমি ধরে ফেলতে পারবো। এটার নাম সাইকোসিস। অর্থাৎ একটা গাছের পাতা দেখে, আমি কাঁঠাল গাছের একটা পাতা দেখে আমি ধরে ফেলতে পারবো যেটা কাঁঠাল গাছ, এটার গাছটা সার হয়, এর ভিতরে এই ধরনের একটা ফল ধরে। হ্যাঁ, পুরো গাছটা আমার আড়ালে আছে, কিন্তু আমি দেখতে পারলাম কি একটা পাতা। তাহলে পাতা দেখেই আমাকে চিনে ফেলতে হবে যে এই গাছটার চরিত্র কি, গাছটার বয়স কেমন, গাছটার ফল কেমন। তাহলে আমার মাথায় যদি ক্রনিক ডিজিজ থাকে, আমার মাথায় যদি অ্যানাটমি ফিজিওলজি থাকে, আমার মাথায় যদি দর্শন থাকে, আমার মাথায় যদি রেপার্টরির জ্ঞান থাকে, তাহলে আমি এই সেরি দেখেই আমি কিন্তু ওষুধের কাছাকাছি পৌঁছাইতে পারবো। এখন এই যে দেহের গঠন কাঠামোটা প্রত্যেকটা জায়গায় আমাদের গুরুত্বপূর্ণ। এখন আমি যদি আমার মেধা যদি পরিপূর্ণ থাকে, তাহলে কি হবে, আমি একটা সেরি দেখেও আমি তার রোগটার পিছনের ইতিহাস চিনে ফেলতে পারবো। আমি যদি এই খোলা অংশ ফেসটা দেখি, মুখমণ্ডল যদি দেখি, তাহলে যদি আমি দেখি ঠোঁটটা মোটা, নিচের ঠোঁটটা ফাটা, দন্ত পাটি গুলা অগোছালো উঁচু নিচু, তাহলে কি হবে, সাথে সাথে আমার একটা মায়াজমের চিত্র মনে আসবে। আমি দেখলাম কিন্তু অল্প একটু জায়গা, শুধু মুখমণ্ডলটা। তাহলে আমি যদি জানি যে এটা জন্মগত ভাবেই তার দাঁতটা এমনি অগোছালো এলোমেলো, ঠোঁটটা মোটা ফাটা, এটা জন্মের পর থেকেই তার এই ঠোঁটের গঠন, তাহলে আমি সঙ্গে সঙ্গে আমার ধরে নিতে হবে যে সে কোন মায়াজম নিয়ে পৃথিবীতে আসছে, কোন রোগ প্রবণতা নিয়ে পৃথিবীতে আসছে, যে সে সিফিলিটিক রোগের প্রবণতা নিয়ে সে পৃথিবীতে আসছে। এখন আমি যে কথাটা বলেছি, আমাকে অনেকেই মাঝখানে এর আগে প্রশ্ন করেছে যে স্যার, পৃথিবীতে যদি 700 কোটি মানুষ হয়ে থাকে, তাহলে সবাই কি 700 কোটি ওষুধ হইয়া জন্ম নিছে? তাহলে আমরা 700 কোটি ওষুধ কোথায় পাবো? আমি জানি না এই প্রশ্নটা আপনারাও আমাকে করবেন কিনা। যদি আপনারা আমাকে করেন, তাহলে আমি আগেই তার উত্তর দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা কিন্তু কাছাকাছি ওষুধ চিন্তা করি, অর্থাৎ গোটা মানব গোষ্ঠীকে আমাদের মহান শিক্ষক, মহান গুরু 4টা মায়াজম নিয়ে 3টা মায়াজমে ভাগ করেছে। আমাদের মহান শিক্ষক হ্যানিম্যান 3টা মায়াজম 3টা গ্রুপে ভাগ করেছেন। চিররোগ 3টা রোগ শক্তি দ্বারা জন্ম লাভ করে, একটা কি সোরা, আরেকটা সাইকোসিস, আরেকটা হলো সিফিলিটিক। তাহলে শরিক মায়াজম এর আওতায়
সহস্র রকমের রোগ সৃষ্টি করতে পারে। হাজার হাজার রোগের জন্মদাত্রী হইল এই ছোরা। এখন ছোরার প্রধান ওষুধ কি? কিং অফ ছোরার নাম হচ্ছে সালফার। এই ছোরার 4 সন্তান, তার নাম কি? একটার নাম হলো সাইকোসিস অর্থাৎ প্রমেহ, আর একটার নাম হলো সিফিলিস অর্থাৎ সিফিলিস থেকে সিফিলিটিক মায়োজোমের জন্ম, আর সাইকোসিস প্রমেহ থেকে সাইকোসিসের জন্ম। এখন এদের এই 3টা ভাগে গোটা মানব জাতিকে ভাগ করা হয়েছে। আমরা সাধারণ চিকিৎসকরা প্রায়, আমি জানি না আপনাদের কতগুলো ওষুধ দরকার হয়, আমার মাত্র 200টা ওষুধ আছে। আমি এই 200টা ওষুধ দিয়ে প্রায় সব রকমের রোগীর চিকিৎসা করি এবং তাতে প্রায় কভার হয়ে যায়। এখন এই 200টা রোগীর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো রোগী আসুক না কেন, যে কোনো নামের রোগী আসুক না কেন, আমরা এই 200টি ওষুধ দিয়ে মোটামুটি রেপার্টরি ছাড়া, আমি যদি রেপার্টরি আশ্রয় নেই তাহলে তো আমরা হাজার হাজার ওষুধ দিয়ে আমরা চিকিৎসা করতে পারবো। কিন্তু আমি মোটা মাথা মোটা বুদ্ধি, যখন আমি চিকিৎসা জীবনের সর্বপ্রথম নেমেছি তখন আমার রেপার্টরিতে দখল কম ছিল। আমি এই 200 ওষুধটাকেই আমি মুখস্থ করে এটার উপরে রোলিং হয়েছি এবং দেখেছি যে মাত্র 30-40টা ওষুধ দ্বারা স্থায়ী রোগের চিকিৎসা সম্ভব। সেই 30-40টার মধ্যেই স্থায়ী রোগের চিকিৎসা দেওয়া যাচ্ছে। অতএব 700 কোটি মানুষের জন্য 700 কোটি ওষুধের প্রয়োজন নাই। আমরা যদি এই 40টা ওষুধ দিয়ে স্থায়ী রোগের আরোগ্যের চেষ্টা করি, আমার বিশ্বাস যে প্রায় 70 থেকে 80% রোগী স্থায়ী রোগী ভালো করা সম্ভব। এটা আমার দাবি। যারা ক্রনিক ডিজিজ নিয়ে কাজ করেন, ক্রনিক ডিজিজের চিকিৎসা করায় ব্যস্ত আছেন, ক্রনিক ডিজিজ নিয়ে চিকিৎসা করেন, চিন্তা ভাবনা করেন, আমি তাদেরকে অনুরোধ করব আমার কথাটা সত্য কিনা ভেবে দেখার জন্য। তো এখন আমি যে কথাটা পিছনে ফেলে রেখে আসছি, কতটা সময় আছে আমার? আমি কি খুব বেশি সময় নিয়ে যাচ্ছি? হ্যালো শফিক, হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ শফিক? হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, বেশি সময় নিচ্ছেন না, বলেন স্যার। আচ্ছা, আমি আর কয় মিনিট বলবো বলো? এখন 44 বাজে। হ্যাঁ, সময়টা চলে আসছে শেষ, এখন আপনি শেষ দিকে নিয়ে আসতে পারেন। আর হচ্ছে ওই যে ইম্পর্টেন্ট যে 30টা ওষুধের ইয়ে করতে স্যার, এই 30টা ওষুধের নাম কেউ কেউ চাচ্ছে মেসেজে, এটা স্যার সম্ভব হলে ইম্পর্টেন্ট। আপনারা যদি পরবর্তী সাক্ষাতে আমি দিয়ে দেব 30টা ওষুধের তালিকা। আচ্ছা ঠিক আছে। আমি একটু ফিনিশিং টানি। আমি অনেক ডাক্তারকে একটা সময়, আচ্ছা আপনি যদি কেউ প্রশ্ন করতে চায়, শফিক, আমাকে যদি কেউ প্রশ্ন করতে চায় আমার এই দীর্ঘ আলোচনার থেকে, তাহলে আগে প্রশ্ন উত্তরটা আমি শুনে নেই। আমাকে যদি কেউ প্রশ্ন করতে চায় প্রশ্ন করতে পারে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটা করে নেন। আমি একটু বের হচ্ছি। হ্যাঁ জি, আগামী সপ্তাহে কোন টপিক আলোচনা হবে? আচ্ছা সেটা জানি। হ্যাঁ, সেটা টপিকটা বলে দিব না নাসির স্যার, সেটা বলে দিব। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন, প্রশ্নটা বলেন। স্যার আমার প্রশ্নটা হলো, আপনি আপনার আলোচনায় একটি জায়গায় উল্লেখ করেছেন যে ডিএনএ পরীক্ষা করে বা এই যে আমরা যে জিন তত্ত্ব যেটি রয়েছে সেটি পরীক্ষা করে আমরা একজন মানুষের যে স্বাতন্ত্র্য আছে, সে কি প্রবণতা নিয়ে জন্মগ্রহণ করেছে, তার যে রোগ প্রবণতা সেটি ওখান থেকে আমরা ডিফাইন করতে পারি, সেটা জানিয়েছেন।
আমরা মায়াজমের মাধ্যমে একটা ব্যক্তিকে আলাদাভাবে চিহ্নিত করে সেটার মাধ্যমে প্রবণতাটা নির্ধারণ করতে পারি কিনা? চমৎকার একটা প্রশ্ন করেছেন, ধন্যবাদ। আমরা এটাই করে আসছি, আমাদের গুরু তাই বলেছেন। কিন্তু আমাদের গুরু যখন জন্মেছিলেন তখন এই জিন তত্ত্বের যে ব্যাপক আবিষ্কার, এটা মাত্র ওই মনে হয় 1953-তে আবিষ্কার হয়েছে। যে একটা মানুষের চরিত্র, মানুষের দেহের যে গঠন কাঠামো, এটা কিভাবে নির্ণীত হয়, কিভাবে নিয়ন্ত্রিত হয়, সেটা আমরা এতদিন পর্যন্ত মায়াজমের যে চরিত্র, সেটা কোথায় পেয়েছি? দেহের মধ্যে পেয়েছি, আর মনের মধ্যে পেয়েছি, যেটা আমরা দেখতে পাই, যেটা আমাদের পঞ্চেন্দ্রিয় দ্বারা প্রমাণ করা যায়। এইগুলার ভিত্তিতেই এত দীর্ঘদিন চিকিৎসাটা করে আসছি, চলে আসছে, এবং আপনারাও তাই করেন, আমিও তাই করি। কিন্তু এটা আগামী ভবিষ্যতের কথা বলছে। আগামী ভবিষ্যতে যখন এইটা আরো পরীক্ষা মানে আরো বিজ্ঞানের অগ্রগতি হবে, বিজ্ঞান যখন এটা সহজলভ্য হবে, এই পরীক্ষাটা আমাদের এই যে বর্তমান প্যাথোলজির মতো, তখন আমরা এটা করতে পারবো। আমি এখনই করতে হবে বা আমরা এখনই করতে পারবো তা কিন্তু বলি না, এটা আগামী দিনের কথা বলছি। আমরা মায়াজমের ভিত্তিতেই ওষুধ রোগ প্রবণতা নির্ণয় করব, এবং সেই মায়াজমটা কোথায় থাকে? মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত একটা মানুষকে যদি আমরা গভীরভাবে তাকাই মানুষটার দিকে, তাহলে অবশ্যই তার দেহের মধ্যে, তার চোখের মধ্যে, তার চুলের মধ্যে, তার আঙ্গুলের মধ্যে, সব জায়গায় এই সে কোন মায়াজমের রোগী সেটা চিহ্ন আমরা খুঁজে পাবো। আমি আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। জি স্যার, আর কারো ধন্যবাদ কোনো স্যার। প্রশ্ন? আচ্ছা, আর প্রশ্ন না থাকলে স্যার ওই উপসংহারটা দিয়ে দেন স্যার। ধন্যবাদ। আমি এত দীর্ঘ সময় আলোচনা যা করেছি, আমি জানি না আমার এই কথাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছাবে কিনা। যদি পৌঁছানোর জন্য কোনো ব্যবস্থা থাকে, সেটা আমি অনুরোধ করব যে সাধারণ মানুষ যারা আমাদের কাছে আসে চিকিৎসার জন্য, আমরা দুই ধরনের চিকিৎসা দিয়ে থাকি। একটা হলো তরুণ রোগের জন্য, উপস্থিত রোগগুলা দ্রুত আরোগ্য করার জন্য তরুণ লক্ষণের ভিত্তিতে আমরা অল্প সময়ে তাকে ওষুধ নির্বাচন করতে পারি, এবং সেই রোগগুলো অল্প সময়ে সেরে যায়। হঠাৎ যে রোগগুলো হয় সেটা এক ডোজে ভালো হইতে হবে, সেটা 2 বার 3 বার ওষুধ দিলে বুঝতে হবে আমার চিকিৎসা ভুল হচ্ছে। তাহলে আরোগ্যের পথের যে বাধাগুলো আছে, সেই বাধাগুলোই চিহ্নিত করতে হয় রোগীর লিপির মাধ্যমে। তাহলে আরোগ্যের পথের বাধা সমূহ যদি আর না থাকে, এবং তরুণ রোগের রোগী লিপিতে যদি আমরা তরুণ রোগগুলিকে সরিয়ে ফেলতে পারি, তাহলে যে চিত্রটা পাবো সেটা হলো আমরা জন্মের সময় কোন ওষুধটা হয়ে আসছে সেটার চিত্র অঙ্কন করা, অর্থাৎ স্থায়ী লক্ষণগুলি আমরা লিখবো। কোনগুলি লিখবো? যেটা অসাধারণ, অদ্ভুত, বিরল। যেমন আমি সাইকোসিস, এই সাইকোসিসের অসাধারণ, অদ্ভুত, বিরল লক্ষণ কোনগুলা? হ্রাস বৃদ্ধি কোনগুলা? আমি কোন সময় ভালো থাকি, কোন আবহাওয়া দ্বারা প্রভাবিত হই? যেমন সাইকোসিসের রোগীগুলা জলীয় আবহাওয়া, বর্ষাকালীন আবহাওয়া দ্বারা প্রভাবিত হয়। সিফিলিসের রোগীগুলা সে কোনোটাই সহ্য করতে পারে না, না ঠান্ডা না গরম। সোরার রোগীগুলা গরম সহ্য করতে পারে না। এই যে তার আবহাওয়া, তার পরিবেশ, তার কার্যকলাপ, এই সব কিছুই কিন্তু একটা মায়াজম দ্বারা সে নিয়ন্ত্রিত হয়। তখন তার যে ক্যারেক্টার, তার মূল চরিত্রিক বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলা একত্র করলে অন্য মানুষ থেকে সে আলাদা হয়ে যায়। এই স্বাতন্ত্র করে একটা মানুষকে চিত্রায়িত করা, রোগটাকে না কিন্তু। অর্থাৎ মানুষটার কোন কোন লক্ষণ এক জায়গায় লিখলে মানুষটা আলাদা হয়ে যায়, অর্থাৎ মানুষটার স্বাতন্ত্র চিত্রায়িত হয়। সেই চিত্রটা যদি আমরা কোনো ওষুধের সাথে মিলাইতে পারি, তাহলে সেটাই হবে তার ওষুধ। এবং স্বাতন্ত্র চিত্রায়িত করার জন্য আমি আরো 5 মিনিট সময় নিব। সেটা হলো কি,
স্থায়ী লক্ষণ কোনগুলি, এগুলো আমি একটু বলি। যেমন আমি সাধারণ অবস্থায় শীত সহ্য করতে পারি না। সাধারণ অবস্থায় আমি পরিষ্কার পরিচ্ছন্ন। সাধারণ অবস্থায় আমি একটু কৃপণ। আমি সাধারণ অবস্থায় একটু ভীরু। আমি সবসময় লোকজনের সাথে থাকতে পছন্দ করি। আমি সাধারণ অবস্থায় সবসময় একটু রোগ ব্যাধিকে ভয় পাই, যার জন্য সবসময় আমি সবসময় হাত ধুই। যেমন এখন করোনা আসছে না, আমি সবসময় খালি হাত ধুই। এটা আমার এখনো ছিল, আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কতক্ষণ থাকবে? যতক্ষণ পর্যন্ত আমি এই লক্ষণের ভিত্তিতে উচ্চ শক্তিতে গভীর ক্রিয়াশীল কোনো ওষুধ না দিতে পারবো। অর্থাৎ এই যে আমার যে বারবার হাত ধোয়ার প্রবণতা, রোগ থেকে বাঁচার দরকার, নিরাপত্তাহীনতায় ভোগা, আমি শীত সহ্য করতে পারি না কোনোদিনও, আমি খুব কৃপণ, ডাক্তারের পয়সা দিতে চাই না, হ্যাঁ, আবার রোগ থেকে বাঁচতে চাই, আবার নিরাপত্তাহীনতায় ভুগি, আমি সবসময় ক্লিন, ইস্ত্রি করা জামা ফিটফাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকি রোগ থেকে বাঁচার জন্য। এটা আমার রোগ হওয়ার আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। কতদিন? যতদিন না এই লক্ষণের ভিত্তিতে আমি ওষুধ দিতে পারবো। এখন আশা করি আমি যে কয়টা কথা বললাম এই কথা স্থায়ী লক্ষণ, অর্থাৎ রোগীর ইচ্ছা অনিচ্ছা, তার মানসিক চরিত্র, তার দৈহিক চরিত্র, তার বিশেষ ক্যারেক্টার, অসাধারণ, অদ্ভুত, বিরল, একক, এই লক্ষণগুলি যখন মানুষটার ভিতরে, শরীরের ভিতরে আমি খুঁজে পাবো এবং এই লক্ষণগুলোকে আলাদা করতে পারবো, সাথে সাথে একটা ওষুধের পুরোপুরি চিত্র ফুটে উঠবে। আমি আপনাদের আগামীতে আমরা এই ক্লাসটা কন্টিনিউ হবে, চলবে। আমি আগামী ক্লাসে আপনাদের মেসেজ করে এই ওষুধটা পাঠিয়ে দেব। আর আমি চাই যারা এই ক্লাসটাকে পরিচালনা করতেছে এই ক্লাসটা কন্টিনিউ হবে এবং আমি আবার আপনাদের এই 30টা ওষুধের তালিকা এবং এর মূল প্রয়োজন যদি আমি সময় পাই, ক্যারেক্টার যে কয়েকটা ওষুধকে অর্থাৎ একটা ওষুধকে কিভাবে চিত্রায়িত করতে হয় সে কথাগুলো আমি কয়েকটা ওষুধের মাধ্যমে বলার চেষ্টা করব। তো আগামীতে যদি আমাকে ম্যাথমেটিক্যাল উপরে কথা বলার সুযোগ দেওয়া হয় তাহলে আমি এই ওষুধের 30টা ওষুধ এবং ওষুধকে কিভাবে এই যে ব্যক্তি স্বাতন্ত্র্য নির্ণয় করা হয় সেই স্বাতন্ত্র্য নির্ণয়ের মাধ্যমে আমি আপনাদের সামনে এই ওষুধগুলো তুলে ধরার চেষ্টা করব। তো যাই হোক,